স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, দেশের অর্থনীতির জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বোঝা বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণে অর্থ। বছরের পর বছর আসলে বিগত সময়গুলোতে নানান কৌশলে দেশের ব্যাংকের বাইরে চলে গেছে প্রায় ব্যাংকের 1/3 বেশি অর্থ, যার বেশিরভাগই পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এসব অর্থ ফিরিয়ে আনতে এখন নানান কৌশল ব্যবহার করা হচ্ছে। পাচারকৃত অর্থ আসলেই কতটা ফিরিয়ে আনা সম্ভব, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আয়োজনে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ আপনাকে। যেটা আমরা আসলে ইন্ট্রোতেই বলে ফেলেছি যে দেশের অর্থনীতির জন্য একটা বড় বোঝা, বিশেষ করে ব্যাংক খাতের জন্য বিদেশে যেসব অর্থ পাচার হয়ে গেছে সেই বিষয়গুলো। বিদেশে পাচার হওয়ার এসব অর্থ ফেরাতে নানান কৌশল আসলে ব্যবহার করা হচ্ছে। আপনার কাছে কেমন মনে হচ্ছে বিষয়টা? ধন্যবাদ। আসলে দেশের অর্থনৈতিক যে চাপ, অর্থনীতিতে অর্থ পাচারের যে প্রভাব, এটা দেখবেন যে এটার কয়েকটা অর্থনীতির উপরে, একটা হলো ম্যাক্রো অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করে। দেশের সামষ্টিক অর্থনীতিতে অর্থ পাচার শুধু অপরাধ নয়, এটি দেশের একটা সামগ্রিক বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ক্ষতিগ্রস্ত করে। তারপরে চলতি হিসাবের ভারসাম্য, যেটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, সেখানেও দেখবেন আমাদের একটা চাপ সৃষ্টি হয়। তারপরে বিনিয়োগ ও কর্মসংস্থান, এই টাকাটা যদি পাচার না হতো তাহলে দেশের মধ্যে থাকতো, ইনভেস্টমেন্ট হতো, তখন কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হতো। থার্ড যেটা হলো ব্যাঙ্কগুলোর যে লিকুইডিটি ক্রাইসিস, সেই লিকুইডিটি ক্রাইসিসের জন্য একটা অন্যতম দায়ী এই যে ব্যাংক থাকে, তারা যে টাকা নামে বেনামে বের করে পারছে, তার লিকুইডিটি তাদের শর্টেজ হয়ে গেছে আর কি। এই তিনটাকে, ব্যাংকিং সেক্টর, লিকুইডিটি, কর্মসংস্থান এবং ম্যাক্রো ইকোনমিক চাপ, এই দিক থেকেই কিন্তু এই অর্থ পাচারের একটা বিশাল ভূমিকা আছে অর্থনীতিতে। যেই অর্থগুলো আসলে পাচার হয়ে গেল, তখন বিগত 17 বছরে যদি আমরা দেখি যে ব্যাংক থেকে যে বিপুল পরিমাণে অর্থ পাচার হয়ে গেছে, তখন তো ব্যাংকগুলোও জানতো যে আমরা নামে বেনামে যেভাবে লোন দিচ্ছে, সেই মুহূর্তে আসলে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি প্রশ্নবিদ্ধ না এখানে? না, আসলে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আর কি। এক এক সময় এক এক সরকার আসে, একটা রিজিম চলে। তো আমাদের যেটা দেখলাম আমরা, মানে একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এটা কিন্তু সম্ভব না আর কি। তো এখানে বাংলাদেশ ব্যাংকের যে রোলটা বলছেন আর কি, যে ইন্সপেকশন, ডিউ ডিলিজেন্স মেনটেন করা, সুশাসন প্রতিষ্ঠা করা, এটাকে নিশ্চয়ই একটা ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে এটা ঘটছে আর কি। এবার একই সঙ্গে যে BFI যেটা আছে, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদের যে কার্যক্রম, সেটাও একটা প্রশ্ন দেখা দিয়েছে যে অতীত যে সরকারের সময় তাদের ভূমিকা কী নিয়ে হয়েছে আর কি। আজকে যে এখন অনেকগুলো জিনিস ধরা পড়তেছে, তো অবশ্যই। এবং একই সঙ্গে সরকারের যে ACC, NBR এবং CID, এই সবগুলো প্রতিষ্ঠান যারা এটার সঙ্গে জড়িত, তাদের সবারই কিন্তু এক ধরনের শৈথিল্য দেখা গেছে আর কি। সেক্ষেত্রে জবাবদিহিতাটা কি আসলে সবার ক্ষেত্রেই নিশ্চিত করা জরুরি না? অবশ্যই। আসলে গুড গভর্নেন্স, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এটা সবাইকে করতে হবে। এটা সব ধারে ধারে সরকারের যেমন দায়বদ্ধতা আছে, সেন্ট্রাল ব্যাংকেরও দায়বদ্ধতা আছে, BFIরও দায়বদ্ধতা আছে, ACC যেটা অ্যান্টি করাপশন কমিশন, তারও দায়বদ্ধতা আছে, এবং NBR। মানে আসলে এটা তো কোনো একটা খাত থেকে হয়নি। ব্যাংকগুলার তো অবশ্যই আছে, ব্যাংকের বোর্ড। আমরা এখন ব্যাংকের যে বোর্ডের যে কাঠামোটা, ব্যাংকের যে যারা চেয়ারম্যান, বিভিন্ন ধরনের, এটা কিন্তু তাদেরও কিন্তু শৈথল্যর কারণে কিন্তু এটা ঘটেছে আর কি। এখন বলতে পারেন আপনি যে এটা কেন হলো, তো ওই যে সমস্ত ব্যাংকের মাধ্যমে টাকাটা ছাপানো হয়েছে, সেই সমস্ত ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ, ডাইরেক্টর নিয়োগ, সেটা তো পলিটিক্যালি হয়েছে আর কি, যার ফলে এইটা সুযোগ হয়েছে, উইন উইন সিচুয়েশন। যে আমাদের যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বলছেন যে আর্থিক খাতে আসলে রাজনৈতিক নিয়োগ একদমই তারা হস্তক্ষেপ করবে না এবং এই ধরনের কোনো পদক্ষেপে তারা যাবে না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং বাংলাদেশের বাস্তবতায় আসলে এটা কতটা মেনে চলা সম্ভব? না, এখানে রাজনৈতিক নিয়োগ তো হতে পারে স্বাভাবিক, তবে রাজনৈতিক একটা বিবেচনা থাকে যে তার মানে রুট কত। তো রাজনৈতিক বিবেচনায় শুধু তার যোগ্যতা থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে এবং তার সততা থাকতে হবে। সবগুলো মেসিং করে যদি সে পার্টির প্রতিও কোনো থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে, আমরা বিগত সরকারের সময় আমরা কতগুলো দেখছি যে যোগ্যতার চেয়ে রাজনৈতিক এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আর কি, তখন কিন্তু সমস্যাগুলো তৈরি হয় আর কি। তো আমার ব্যক্তিগত মতামত হলো যে এই সমস্ত প্রতিষ্ঠানে মানে যোগ্যতা, সততা এবং কম্পিটেন্সি, ফিট লেভেল এবং রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। যেমন এই বর্তমান সরকার বলছে যে আমরা রাজনৈতিক এই সমস্ত প্রতিষ্ঠানে সরাসরি দিব না আর কি। এখন এটা ভালো একটা দিক, তবে মানে এ যাবৎ যেগুলো নিয়োগ হয়েছে বড় বড় জায়গায়, সেখানে আমরা এরকম ডাইরেক্ট কোনো
রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি, তবে তাদের তো সাপোর্ট থাকতে পারে আর কি। একদমই তাই। আমরা দেখেছি যে 5 আগস্ট 2024-এর পর গণ অভ্যুত্থান যখন নতুন করে হলো, তখন তারপর থেকে আসলে ব্যাংক খাতের যে ক্ষত এগুলো আসলে বের হতে শুরু করে, এবং আমরা দেখেছি পাচার করা, যারা পাচার, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন তাদের নাম সবকিছু সামনে এসেছে, এবং পাচারকৃত অর্থ দেশে ফেরানোর জন্য মানে একদম যথেষ্ট চেষ্টা চলছে। এখানে আসলে আপনি বড় বাধাটা কি দেখছেন, যে যেসব দেশে অর্থ পাচার হয়ে গেছে সেগুলো দেশে ফিরিয়ে আনতে? না, আসলে অর্থ একবার পাচার হলে এটা ফিরিয়ে আনা মানে একটা কঠিন জটিল প্রক্রিয়া আর কি। আপনারা প্রথমে দেখবেন যে 3টা মোটা দাগে আমি যদি বলি, মূল চ্যালেঞ্জটা কোথায়? একটা হলো আইনি জটিলতা এবং বিদেশি এখতিয়ার, যেটা বলে জুরিসডিকশনাল অ্যান্ড লিগাল হার্ডেলস। প্রতিটি দেশের একটা ব্যাংকিং সেক্রেসি ল থাকে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তকরণের আইনও আলাদা, বাংলাদেশের যেমন আছে, এবং প্রতিটা দেশের আলাদা আলাদা তাদের আইন দিয়ে চলে আর কি। তো এখন কোনো দেশে যদি অপরাধ প্রমাণিত হয়, সেই অর্থটা যদি ফিরিয়ে আনতে হয়, তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। তো এইটা একটা বড় হার্ডেলস। তো এইসব দেশের সাথে আমি যতটুকু জানি একটা চুক্তি থাকে। বাংলাদেশের এমন কোনো পদক্ষেপ দেখেছেন কিনা যে অর্থ ফিরিয়ে আনতে? আরেকটা জিনিস বলি, যে ওখানে এই যে দালিলিক প্রমাণ, চেইন অফ অনেক কিছু দিতে হয় আর কি, শুধু একবার খালি বললে হবে না, ধাপে ধাপে বিভিন্নভাবে এই জিনিসগুলো ঘটে, এবং দালিলিক প্রমাণগুলো কিন্তু খুব অথেন্টিক, অখণ্ডতা হইতে হবে আর কি, অকাট্য যুক্তি। তবে বাংলাদেশ ব্যাংক বা বিএফআইউ আমার জানা মতে ওইরকম অনেক দেশের সঙ্গে চুক্তি হতো, ওইরকম করতে পারেনি, তারা চেষ্টা করতেছে দ্বিপাক্ষিক চুক্তি। সেই চুক্তির পারস্পরিক সহায়তা চুক্তি, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটিস এবং তথ্য বিনিময় দ্বিপাক্ষিক প্রক্রিয়া দীর্ঘ প্রশাসনিক বিলম্ব তৈরি হয়। তো এগুলোও কিন্তু করা দরকার আসলে, যদি যেটুকু আছে তার চেয়ে মানে আরও মানে এটাকে মানে সাবলীল এবং যাতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চুক্তি থাকা উচিত। এবং আন্তর্জাতিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, একমন, তারপরে ইন্টারন্যাশনাল যে সমস্ত আমাদের যে মানে করে আইনি কাজগুলো করে, তো তাদেরও সহযোগিতা নেওয়া হতে পারে। আমরা খুব রিসেন্ট দেখলাম যে বিএফআইউ 200 কোটি টাকার উপরে খেলাপি আছে এরকম 42টা প্রতিষ্ঠান শনাক্ত করেছে নতুন করে। আগে তো শেখ হাসিনা পরিবার সহকারে 10টা শিল্প গোষ্ঠীর ছিলই, নতুন করে 200 কোটি টাকার উপরে খেলাপি আছে 42টা প্রতিষ্ঠান। কিন্তু এত লম্বা সময় একটা লম্বা প্রসেস নিশ্চয়ই বের করেছে, এবং ওইসব প্রতিষ্ঠানের যেসব খেলাপিগুলো বিদেশে পাচার হয়েছে কিনা এটা শনাক্ত করতে 8টি বিদেশি আইনি প্রতিষ্ঠানও আসলে কাজ করছে বৈদেশিক। তারা নো পে নো উইন নো পে ভিত্তিতে কাজ করবে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশ ব্যাংকে তো মানে যারা এই সমস্ত কাজ করবে, তদন্ত করবে, যারা অর্থ আদায় করে দেবে, প্রায় 8টা থেকে 9টা প্রতিষ্ঠানকে তারা সিলেক্ট করে দিয়েছে লিস্ট। এখান থেকে ব্যাংকগুলোকে বলা হয়েছে যে তোমরা ওদের সঙ্গে চুক্তি করবে আর কি, আইনগত সহায়তা নেওয়ার জন্য। তো এই একটা পার্ট। তো এখন আপনাদের যে এই যে মানে 8টা প্রতিষ্ঠান বা 9টা প্রতিষ্ঠান ঠিক করে দিল বাংলাদেশ ব্যাংক, এখন ব্যাংকগুলা তার এখন একটা প্রতিষ্ঠান যে অর্থ পাচার করছে হয়তো 2-3টা ব্যাংক থেকে করতে পারে, সেখানে বলা হচ্ছে যে লিড ব্যাংক বা এরা করবে, এটা তো একটা দিক। একই সঙ্গে যে আপনি একটু যেটা বলতেছিলেন যে প্রায় 42টা কেস আবার নতুন করে বিএফআইউ মানে আইডেন্টিফাই করেছে। তো আসলে বিএফআইয়ের কাজটা যদি আপনি দেখেন, বিএফআই মূলত 3টা কাজ করে আর কি, কমব্যাটিং মানি লন্ডারিং, এটা এমএল বলে, টেরোরিস্ট ফাইন্যান্সিং টিএফ, অ্যান্ড প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং পিএফ। এটা করতে যেয়ে তারা কয়েকটা রিপোর্ট তৈরি করে আর কি। একটা হলো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন এসটিআর বলে, আরটা বলে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট এসআর, এবং ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট তারা তৈরি করে আর কি। কিন্তু এই যে তারা এটা করছে, আমি শুনবো আপনার কাছ থেকে, কিন্তু যখন এই ধরনের সাসপিশিয়াস কোনো ট্রানজ্যাকশন হয় একটা বড় অ্যামাউন্টে, সেটা তো তাৎক্ষণিকই জানানোর কথা, বা আটকে দেওয়ার মতো কোনো সিস্টেম আছে কিনা? না, এটা আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই রিপোর্টগুলো করার পরে তারা মানে কম্পিটেন্ট অথরিটির কাছে পাঠানো হয়, সিআইডি, এনবিআর বা এসিসির কাছে, যারা এগুলো তদন্ত করবে। সিআইডি, বাংলাদেশ ব্যাংক বিএফের কাজে হলো ডিটেক্ট করা, রিপোর্ট তৈরি করা এবং সেন্ড টু দ্য কম্পিটেন্ট অথরিটি আর কি। তো তারা এখন ওইটা কাজ করবে। তো সাধারণত আমরা যেটা দেখছি যে বিএফএর একটা আইনে আছে যে এই লিস্টগুলা প্রকাশ করে না আর কি, সিক্রেসি মেনটেন করে আর কি, এতদিন দেখছি আর কি। রিসেন্টলি যেটা করতেছে তারা এই কাজগুলো কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা প্রকাশ করতেছে, এটা একটা ভালো দিক আছে যে প্রকাশ করলে মানুষ জানতেছে এটা। হ্যাঁ, তবে এটা শুধু বিএফএর যে কাজের যে লিমিটেশন সেটা হলো তারা এটা ডিটেক্ট করা এবং রিপোর্ট তৈরি করা এবং কম্পিটেন্ট অথরিটির কাছে সেন্ড করা আর কি। হ্যাঁ, তো এখন ওই যে সিআইডি এবং ওই যে এসিসি,
এনবিআর এবং আমাদের যে অ্যাটর্নি জেনারেল অফিস সবাই সম্মিলিতভাবে মানে যদি উদ্যোগ গ্রহণ করে কাজ করে তাহলে কিন্তু মানে সময় কম লাগবে এবং এটা উদ্ধার করা সম্ভব হবে আর কি। একটা লম্বা সময় ধরেই আসলে এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা চলছে। এর মধ্যে কি এমন কোনো আশার আলো দেখতে পেয়েছেন কিনা এই প্রায় 2 বছরের এই লম্বা সময়? না, এখন এই 2 বছরে আমরা যেটা দেখছি যে একটা কমিটি গঠন করা হয়েছে মানে এজেন্সি নিয়ে গভর্নরের মহোদয়ের নেতৃত্বে, সেখানে এসিসিআই, এনবিআর এবং আমাদের বিএফআই সবাই আছে, কাজ করতেছে তারা। ইতিমধ্যে স্টোলেন অ্যাসেট রিকভারি বিভিন্ন দেশে বিদেশে মামলা করা হয়েছে, সম্পদ জব্দ করা হয়েছে। আমি রিসেন্টলি দেখলাম যে প্রায় 76,000 কোটি টাকার এই সমস্ত মামলার সঙ্গে মানে অ্যাটাচ করা হয়েছে আর কি। তার মধ্যে 57,000 ডোমেস্টিক এবং 19,000 হলো বৈদেশিক। তো এইগুলা এখন জাস্ট মামলাটা শুরু হয়েছে, এখন এইগুলার ধাপে ধাপে এগুলা কিন্তু হবে। এখন পর্যন্ত কিন্তু কোনো টাকা আসেনি, কিন্তু টাকা আসাটা আমি বললাম একটু আগে যে না, এটা একটা বিলম্ব প্রক্রিয়া, সমস্ত আইন প্রক্রিয়া মেনটেন করেই আসতে হবে আর কি। তো এখানে যারা বিদেশি কনসালটেন্ট নিয়োগ হয়েছে সেটা একটা ভালো দিক, কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। কনসালটেন্টরা তারা এটা অ্যাসেট আদায় করবে এবং ওখান থেকে তারা আদায় করতে পারলে ওখান থেকে একটা ফি নিবে, তারা নতুন করে আর কোনো কিছু পাবে না আর কি। সেটা আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। ধন্যবাদ। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। পাচারের টাকা ফিরবে কবে, এসব বিষয় নিয়ে আলোচনা করছি বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলামের সঙ্গে। মোহাম্মদ এজাজুল ইসলাম, আমরা পাচারকৃত টাকা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে কথা বলছি। আসলে এই অর্থ ফেরাতে রাজনৈতিক একটা সদিচ্ছারও একটা বড় বিষয়। এই সদিচ্ছা বাদে টাকা ফিরে আসা কি সম্ভব? না, ধন্যবাদ। আসলে ভালো একটা আপনি মানে পয়েন্ট উত্থাপন করেছেন। পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এটা সম্ভব না। যেমন রিসেন্টলি যে বিএফআই যে অ্যাক্টিভিটিটা করতেছে, নিশ্চয়ই পলিটিক্যাল একটা কমিটমেন্ট আছে যে এগুলো করতে হবে আমাদেরকে, যে অর্থ পাচার করা হয়েছে তারা ফিরিয়ে আনতে হবে, দেশের সম্পদ দেশে আনতে হবে। এটা পলিটিক্যাল উইল ছাড়া, পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া সম্ভব না আর কি। তো পলিটিক্যাল কমিটমেন্ট থাকা, এই জন্য তো ইনিশিয়েটিভ শুরু হয়ে গেছে এবং এই পলিটিক্যাল কমিটমেন্টটাকে স্টে করা এবং একই সঙ্গে আইনি প্রক্রিয়াগুলো চালু রাখা আর কি। তাহলে দেখবেন যে একসময় মানে আইনের যে ধাপগুলা পেরিয়ে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা তো আর থাকবে না। তারপর একটা সন্দেহ থাকে ওখানে যে আইনি প্রক্রিয়া আমরা হারবো না জিতবো, সেটা তো পরের ইস্যু আর কি। তারপরে এই ধাপে ধাপে এবং এইগুলা আর যারা অর্থ পাচার করছে তারা কিন্তু সবই চালুক আর কি, তারা লেয়ারিং করে, শেল কোম্পানি করে, হ্যাঁ, এইভাবে করা হয়েছে আর কি জিনিসগুলো। তো সেগুলা প্রমাণ করতে করতে সময় লাগবে আর কি। তবে এই পয়েন্টটা ঠিক যে পলিটিক্যাল উইল ছাড়া এটা সম্ভব না। আমরা দেখেছি যে অনেকের সম্পত্তি বিদেশে জব্দ করা হয়েছে, সেই সম্পদগুলোর আসলে পরবর্তী ভবিষ্যৎ কি? না, যেগুলা জব্দ করা হয়েছে ওই দেশের আইন অনুসারে তারা এটা জব্দ করেছে, পলিটিক্যাল অ্যাক্সেস। অবশ্যই আমাদের সরকার, বাংলাদেশ সরকার, তারা হয়তো ওই সরকারের কাছে আবেদন করেছে যে আমাদের এই সমস্ত লোক তারা তথ্য নিয়ে এটা করছে। এখন মামলা চলবে আর কি। তাদের যে কনফিগারেশন করা হয়েছে সম্পদটা বাজেয়াপ্ত করে বা জাস্ট একটা মামলার নাম দিয়ে ওটাকে মানে সাইড করা হয়েছে। এই যে সম্পদ জব্দ করা এবং মামলা করা, এই যিনি যার বিরুদ্ধে এটা করা হয়েছে তারও তো একটা আইন থাকে, সেও রিট করতে পারে। সেক্ষেত্রে তো এগুলো একটা লম্বা দীর্ঘসূত্রিতা। না, তো এটা অবশ্যই এই জন্যই তো সমস্যা যে আপনি শুধু খালি মানে সম্পদ বাজেয়াপ্ত করলে সঙ্গে সঙ্গে চলে আসবে তা না। কিন্তু মনে করেন এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা হেল্প হবে, এজেন্সি টু এজেন্সি হবে। তারপরে যার নামে বাদ তারাও তো আইনি প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে, তারাও তো আপিল করবে, তারা লয়ার করবে। এইভাবে যুক্তি তর্ক আইনের সমস্ত কিছু করে যদি প্রমাণিত হয় দেন এটা চুক্তির মাধ্যমে তখন দেশে আসবে আর কি। সেইটা লম্বা প্রক্রিয়া। আমরা যতটুকু জানি যে আমাদের সম্পদের ক্ষেত্রে যে যার সম্পদ আছে সেই নাম এবং ওইগুলো, যেমন সুইস ব্যাংক আমাদেরকে তথ্য যে বাংলাদেশিদের এত টাকার বেরোচ্ছে সুইস ব্যাংকে, কিন্তু এক্সাক্ট কার হিসাব, নাম বা অ্যাড্রেস করার মতো এরকম কিছু আসলে দেয় না। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তাদের সাথে একটা চুক্তি করেছে, যার কারণে তারা জানতে পারে যে কাদের সম্পদ ওখানে আসলে বেড়েছে। তো বাংলাদেশেরও কি সেরকম কোনো চুক্তি করার প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন? আমি তো মনে করি চুক্তি করা উচিত সুইস ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সরকার বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করতে পারে। বিদেশিরা যদি করতে পারে আমরা কোনো হোয়াই নট। তো সুইস ব্যাংকের যে মোটা দাগে যে তথ্যটা দেয় সেটা একটা ইন্টারন্যাশনাল চাপে তারা দেয়। আগে কিন্তু এইটুকু দিত না আর কি, এখন তারা দেওয়া শুরু করছে মোটা দাগে যে দেশ ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ। তো এটা ভালো দিক। তবে এখন একদম এন্টারপ্রেনার লেভেলে বা ব্যক্তি বিশেষে নাম সহ ঠিকানা সহ, এটা ওই যে একটু আগে বললাম আমি, যেটা প্রতিটা দেশের ব্যাংকিং সিক্রেসি ল আছে আর কি, সেই অনুসারে হয়তো তারা এটা ডিসক্লোজ করবে না আর কি। কারণ যেখানে টাকাটা রাখা হয় তাদের সঙ্গে একটা ডিট হয় এরকম যে সম্পদ সংরক্ষণের অধিকার এবং কাউকে অন্য থার্ড পার্টিকে তারা ডিসক্লোজ করবে না। এবং আমাদের দেশও কিন্তু আপনি কিন্তু চাইলেও আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি জানতে পারবেন না,
আমার কত টাকা আছে না আছে, এটা কিন্তু আমাদের একটা সেক্রেসি ল আছে ব্যাংক কোম্পানি অ্যাক্টের অনুসারে। বাংলাদেশ ব্যাংক কাস্টোডিয়ান, বাংলাদেশ ব্যাংক এই তথ্য কাউকেই দিবে না আর কি। এবং যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, এখান থেকে আপনি চাইলে তথ্য পাবেন না। এখন কমার্শিয়াল ব্যাংকে যখন তারা লোন স্যাংশন করে তখন তাদের একটা সুবিধা দেওয়া হয় এবং অ্যাক্সেস দেওয়া হয়, তারা ওইটাকে যাচাই বাছাই করার জন্য করা হয় আর কি। তো এইরকম সব দেশে, তবে সুইস ব্যাংকে আমাদের যে সম্পদটা বেড়েছে এইটা বাংলাদেশ থেকে সরাসরি গেছে এমনও না। এখানে কিন্তু নানা প্রক্রিয়ায় যে শেল কোম্পানির মাধ্যমে ওখানে বিভিন্ন দেশে ওরা কাজ করে সেই টাকাটা তার জমা রাখে আর কি। এখন বাংলাদেশি মনে করেন একজন 5 বছর আগে চলে গেছে এই দেশ থেকে, দিয়ে হয়তো শুরুতে কিছু টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, নিয়ে ওখানে শেল কোম্পানির মাধ্যমে টাকাটা ইনভেস্টমেন্ট করছে, করে এখন যা আয় হয় সেটা দেশে না পাঠিয়ে সুইস ব্যাংকে সে জমা করতেছে। এটাও এরকম হতে পারে। সো উই নিড গ্রানুলার ডাটা সো দ্যাট উই ক্যান। এবং যতটুকু আমরা মানে মোটামুটি যতটুকু জানতে পেরেছি যে এই টাকাটা আসলে ট্রেস করা খুব ঝামেলা হয়ে যায়, কারণ তারা হয়তো বা এক দেশে রেখেছে, কিছু আবার সরিয়ে ফেলতে পারে যে কোনো দেশে। আমরা যেমন বাংলাদেশ খবর পেল যে যুক্তরাজ্যের কোনো ব্যাংকে কোনো একজন ব্যক্তির এতটা টাকা আছে, সেটা আবার মুহূর্তেই সে ট্রানজাকশন করে অন্য কোনো দেশে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারে, সেটাও একটা বাধা আমি যতটুকু দেখেছি। না আসলে এই যে যে অর্থ যে পাচার হয় আমাদের দেশ থেকে, সেটা মোটামুটি 3টা মাধ্যম মতো চলে। একটা হলো যে আমাদের যে বাণিজ্যিক ভিত্তিক বা ট্রেড বেস মানি লন্ডারিং, সেটা তো আপনারা সবাই এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। মানে ওভার ইনভয়েসিং অফ ট্রেড, মানে ইম্পোর্ট, আন্ডার ইনভয়েস এক্সপোর্ট। তো এইটা একটা প্রক্রিয়া করে এটাকে কি করবেন দেখেন, একটা জিনিসের দাম 10 টাকা, সে 30 টাকা এলসি খুলে নিয়ে গেল ডলারটা, ঠিক আছে। তো এখন এইটাও ঠিকানার জন্য আমাদের প্রাইস মনিটরিং করা দরকার, যেটা সেন্ট্রাল ব্যাংক শুরু করেছে। এবং এটা ব্যাংকগুলোকে কিন্তু যারা এলসি খুলে তখন কিন্তু তাদেরকে খুব মানে ট্রেড বেস মানি লন্ডারিং গাইডলাইন পুঙ্খানুপুঙ্খভাবে, এখন সেটা হচ্ছে, কাজটা তো খুব কঠিন না, তাহলে এতদিন কেন হয়নি আপনার না কাছে কি মনে হয়? এতদিন হয়নি কেন, যে এই আমাদের একটা আসলে ওইটা কার দায়, এনবিআর বলছে যে আমার দায় না, সেন্ট্রাল ব্যাংক বলছে আমাদের ওইটা না। তো যাক আর কি, এটা হয়তো কোনো কারণে এটা ল্যাপস হয়েছে। তবে যখন আমাদের এক্সচেঞ্জ রেট বৈদেশিক মুদ্রার চাপ আসলো তখন এটা ডিটেক্ট করা হলো যে এত এলসি খুলতেছে, এলসিটা যাচ্ছে কোথায়। তখন দেখা গেল যে এটা আসলে মানে গত 2 বছরে আসলে দেশের এই অর্থ পাচার কতটা কমেছে বলে আপনার মনে হয়, এবং সার্বিক ব্যাংকিং খাতে যে ক্ষত, সেই ক্ষত নতুন করে কি কিছু বেড়েছে কিনা? তো ঠিক আছে, আমি আরেকটা জিনিস যেটা বলতেছিলাম ট্রেড বেস মানি লন্ডারিং, আরেকটা ছিল হুন্ডি বা ইনফরমাল চ্যানেল, আরেকটা ছিল ঋণ জালিয়াতি ও বেনামি লেনদেন। তো সেখানে করে কি ঋণ জালিয়াতি করে বেনামি লোনটা তার বিভিন্ন লেয়ারে ভাগ করে আর কি। তো সেই লেয়ারে ভাগ করার পর যখন টাকাটা বিদেশে যায়, ওখানে আরেক মালিকানা যে পাঠাইলো তার আরেক মানে রিলেটেড ওই থেকে ওই লেয়ারিং বলে ডাকে, এই লেয়ারিং থেকে মানে ডিটেক্ট করা খুব কঠিন হয়ে যায়। এটাই হলো বড় সমস্যা আর কি। তবে আমাদের এখন বর্তমানে এই বিগত 2 বছরে আমরা যেটা দেখলাম যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর থেকে দুর্নীতি বা ব্যাংক জালিয়াতি, ঋণ, এগুলা তো এখন আর মানে হচ্ছে না। এখন টাকা ব্যাংক থেকে বের করতে পারছে না, ব্যাংকগুলোর অবস্থা খারাপ এবং এটা কমে গেছে আর কি। তবে এখন নতুন গভর্নমেন্ট আসছে, পার্লামেন্টের গভর্নমেন্ট আসছে, এখন নতুন করে সব কিছু হচ্ছে। তবে এখনও কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট কিন্তু পিক আপ করেনি আর কি, হ্যাঁ, ওই মাত্রা এখন যায়নি। তো এখন আমার ব্যক্তিগত মতামত হলো যে আমরা বিগত 2 বছরে যেটা দেখছি যে দুর্নীতি কম হয়েছে এবং বিদেশে অর্থ আর পাচার হচ্ছে না, এবং যার ফলশ্রুতিতে আমাদের দেখেন রিজার্ভটা কিন্তু আমাদের বিল্ড আপ হয়েছে আর কি। যদিও ম্যাক্রো পলিসিতে আমরা টাইট পয়েন্টে পলিসি রাখছিলাম, এবং রিজার্ভ দেখেন রেমিটেন্স 24 বিলিয়ন থেকে আমাদের 30-35 বিলিয়নে আসছে। আমরা রিজার্ভ 18 বিলিয়ন থেকে 25 হয়ে 30 হয়ে 36 বিলিয়নে গেছে আমরা আর কি। এগুলার কারণ হলো যে এগুলা কিন্তু এই যে দুর্নীতি টাকা হয়ে পাচার হয়ে যেত, তাহলে এতটা হয়তো না আর কি। হ্যাঁ, তো এটা ইনডাইরেক্টলি আমরা বুঝতে পারতেছি যে এখনো দুর্নীতির মাত্রা যায়নি আর কি। যে যারা পাচার করে অর্থ নিয়ে গেছেন তাদের কিছু সম্পদ আসলে দেশেও আছে, এবং ব্যাংকগুলো সেগুলো নিলামের মাধ্যমে তাদের খেলাপি ঋণ কমাতে চাচ্ছে। কিন্তু যতটুকু আমরা জানি, এই ধরনের প্রভাবশালী ব্যক্তিদের সম্পদ আসলে কেউ কিনতে চায় না, সেক্ষেত্রে নিলামেও আসলে কিন্তু ব্যাংকগুলো ক্রেতা পায়নি। এবং পরবর্তীতে দেখা যায় যে তারাই আসলে আবার ব্যাংকের বিরুদ্ধে একটা রিট করে বসে আছে। সেটা একটা লম্বা প্রসেস, বছরের পর বছর, এমনকি সেটা 10-15-20 বছরও গড়াতে থাকে। ব্যাংকও কিছু পাচ্ছে না, যাদের সম্পদ তারাও আসলে সেটা ভোগ করে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কি করা উচিত, এই যে রিটের যে বিষয়টা? না আসলে এটা নিয়ে তো অনেক কথা আছে, মানি লন্ডারিং কোড, এটাতে অ্যামেন্ডমেন্ট দরকার আর কি। যেহেতু সরকার এটা অলরেডি টেক আপ করা হয়েছে যে মানি লন্ডারিং কোড, এটাকে এই আইনটা আছে যে রিট ঘন ঘন করে স্টে অর্ডার করে এগুলাকে যুগোপযোগী করার জন্য আইনটাকে সংস্কার করার কাজ চলতেছে। যে এটা কিন্তু আমাদের রাজনৈতিক সরকারও এখন বলছে যে এটা করতে হবে আর কি। বাংলাদেশ ব্যাংক থেকে প্রপোজাল দেওয়া হয়েছে। তো আইনি
প্রক্রিয়া জাজ নিয়োগ করা এবং এটাকে আরও ডাইভার্সিফাইড করা যাতে কুইক ডিসপোজাল হয়। আমাদের তো প্রায় 1,80,000 কোটি টাকার মতো শুধু এই মামলায় জড়িত হয়ে অনেক টাকা এক্সট্রা হয়ে আছে। তো আপনি যেটা বলতেছিলেন যে এই যে প্রভাবশালী লোকদের যে সম্পদ কেউ কিনতে চাচ্ছে না বা লিলামের অ্যাসেট বা লিলাম উঠে বিক্রি করতেছে না, ব্যাংকগুলো তো চাইবে তার যাদেরকে লোন দিছে তারা তখন দেশ ছেড়ে চলে গেছে, তো সে যে ডোমেস্টিক অ্যাসেটটাকে বিক্রি করে সে আদায় করবে। এইটা কেনার কারণ হলো দুটা কারণ আছে। এখনও কিন্তু সরকারের স্টেবিলিটি দরকার, জন্য পলিটিক্যাল স্টেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে কিনবে সে যদি দেখে 5 বছর পর আবার যদি যাদের কাছে নিল তারা আসি যদি আবার এগুলা নিয়ে হইচই করতে, সে সম্পদ ধরে রাখতে পারবে না, এটা একটা ভয় আছে। আর 2 নম্বর হলো আইনগতভাবে যদি ব্যাংকগুলা প্রপার ডিউ ডিলিজেন্স মেনটেন করে এটা বাজেয়াপ্ত সম্পদ যদি বিক্রি করে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো ওই সমস্ত লোককে নিতে হবে যারা আবার প্রভাব খাটাইতে পারবে। দুর্বল বা স্বাধীন বা ভালো লোকরা কিন্তু এই প্রক্রিয়া যাবে না আর কি। আরেকটা হলো যে এই ব্যাংকগুলো যারা টাকা দিয়েছে ওই সমস্ত সম্পদে, তাদের ওই যে মর্টগেজটা কিন্তু ওইভাবে প্রপারলি ফলো করা হয়নি, সেটাও একটা কারণ। কিন্তু অনেকে এটা কিনতে চায় না ঠিক, ওই যে মর্টগেজের ভ্যালুটা কম। এই যে মামলার বা এই রিটের ঝামেলা থেকে বের হতে কিন্তু আসলে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা করা হচ্ছে, যেখানে হচ্ছে আদালতের পূর্বানুমতি ছাড়াই আসলে যার সম্পদ সেটা বিক্রি করে ফেলতে পারবে ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা ভালো দিক যে ডিএমএ, ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অথরিটি যেটা করতে যাচ্ছে অ্যাক্ট, এটা অ্যাক্ট হয়ে গেলে এখন এই যে এক্সিট সুবিধা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, মানে যারা লোন ডিফল্টার 6 মাস পরে যদি তারা লোন পরিশোধ না করে, তো ডিসেম্বরের পরে যদি এই আইনটা পাস হয় তাহলে তো ব্যাংকগুলো একটা স্বাধীনতা পাবে আর কি। এবং ব্যাংকগুলো করবে কি, তখন ওই যে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অথরিটির কাছে ওর লোনটা বিক্রি করে দেবে আর কি। তখন তাদের দায়িত্ব হবে যে সেটা আদায় করবে, তখন তারাই লড়বে আর কি। তারা এরকম বিদেশে অনেক কোম্পানি আছে তারা এগুলো নিয়ে করে আর কি। তো এটা একটা ভালো উদ্যোগ যদি সফল হয় এবং সেটা কার্যকরভাবে করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজনেস টাইমসের আজকের আয়োজন ছিল পাচারের টাকা ফিরবে কবে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।